আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন ২১ ঘণ্টায়ও নেভেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। কারাগারে পাঠানো হলো আটক ৩৭৫ আনসার সদস্যকে। আওয়ামী লীগ নেতা গোলাপ ৭ দিন ও সাংবাদিক শাকিল রূপা ৫ দিনের রিমান্ডে। মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি। ভারী বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যার অবনতি। পঞ্চম দিনের মতো শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া, সর্বস্তরের অংশগ্রহণ। এবং ৩ বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনালে বাংলাদেশ। বুধবার লাল সবুজের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে রাজধানীতে আগামীর শপথ শিরোনামে দেয়াল অঙ্কন কর্মসূচির খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন এখনও নেভেনি। গতকাল রাত 10টা থেকে শুরু হওয়া আগুনের লেলিহান শিখা এখনও জ্বলছে। সেখানে আছেন শাকির আদনান, সরাসরি যাচ্ছি তার কাছে। আদনান, আগুনের সবশেষ অবস্থা আমাদের জানান। নবনীতা, ধন্যবাদ। আপনি বলছিলেন যে ২১ ঘন্টা পরেও আসলে আগুন নেভেনি। তো আমরা যদি দেখাতে চাই যে গাজী টায়ার যে ফ্যাক্টরিটি রয়েছে, তো এই পাশে যদি আপনারা দেখেন যে এই যে ভবনটিতে আগুন জ্বলছে, গতকাল রাত ৮টার দিকে এই ভবনে আগুন লাগে এবং এই ভবনটি ৬ তলা বলে যারা এখানকার যারা রয়েছেন তারা জানিয়েছেন, এবং সেই আগুন এখনও জ্বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এইখানে আমরা যতটুকু জানলাম, যারা এখানকার যারা আছেন, যারা স্থানীয়, তারা বলছেন যে এখানে মানে টিন শেড এবং এরকম ভবন সহ মোটামুটি ৮-১০টি ভবন এবং টিন শেড রয়েছে, এবং তার মধ্যে গতকাল রাতে ৮টার দিকে এই ভবন দিয়ে আগুন লাগে। এবং গত ৫ তারিখেও কথা তারা বলছিলেন যে গত ৫ তারিখে অন্য যে কয়েকটি ভবন আছে এবং কয়েকটি টিন শেড রয়েছে সেগুলোতে আগুন দেওয়া হয়, তবে তখন নিখোঁজ তখন ছিল না বলে তারা বলেছেন। তবে আজকে মানে গতকালের যে ঘটনায় ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ১৭৩ জনের একটি নিখোঁজ তালিকা তৈরি করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে যারা এখানকার স্থানীয় রয়েছেন, যারা আশপাশে এলাকার লোকজন রয়েছেন, তারা বলছেন যে এই সংখ্যাটা আরও বেশি হতে পারে, কয়েকশো নিখোঁজের একটা সংখ্যা তারা বলছেন। এবং আমরা যারা তাদের স্বজনদের পাচ্ছেন না, তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে অনেক স্বজনরা তাদের স্বজনদের পাচ্ছেন না। এবং এখানে 3টি বিষয়, একটি হচ্ছে যে এখানে আগুন লাগার একটি লুটের বিষয় আমরা শুনতে পেয়েছি, যে অনেকে লুট করতে এসেছিলেন এবং অনেকে দেখতে এসেছিলেন, এবং এখানে যারা কর্মরত তারা, অর্থাৎ 3টি পক্ষ এখানে ছিল। অর্থাৎ সবকিছু মিলিয়ে আসলে যে আগুন লাগার আগের ঘটনা এবং আগুন লাগার পরের, এবং এখানে যারা সিকিউরিটি বা যারা এখানে দায়িত্ব পালন করছিলেন তারা এখানে আসলে নিখোঁজ যে বিষয়টি সেটা আমরা জানতে পেরেছি মোটামুটি। তো আপনারা জানেন যে এই যে কারখানাটি এবং এই কারখানাটি এখনও আগুন জ্বলছে। এবং আরেকটি বিষয় যে স্বজনরা বলছেন যে তাদের কাছে যে আইডি কার্ড রয়েছে, ছবি, তারা ফায়ার সার্ভিসকে দেওয়ার চেষ্টা করেছেন, অনেকেই দিয়েছেন, এবং এখন অনেকেই সেগুলো নিয়ে ঘোরাফেরা করছেন যে সেটি দেওয়া যায় কিনা ফায়ার সার্ভিসের কাছে। তো সার্বিকভাবে এই আগুন আসলে ফায়ার সার্ভিস বলছে যে আগুন নেভার পরে আসলে ভেতরে কি অবস্থা, কি কার্যক্রম, কি অবস্থা সেটি জানা যাবে। নমনীতা। আদনান, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এখনো পর্যন্ত 14 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য, ভিডিও চিত্রে ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। রোববার রাত 10:30টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে স্বজনরা।
কালকে রাত্রেতে দেখি না বাইরে। সে কি এখানে কাজ করতো? না কাজ করতো না, গাড়িতে আইব কেউ খাইছে আছে। আমার স্বামী নিখোঁজ। আমি হারা রাইতে আনুই আসছিলাম আমার দুটা বাচ্চা নিয়ে। আমি সকালবেলা বাচ্চাও আমার বাপের বাসায় দিয়া এবার আমি এনআইসি ঢাকা মেডিকেলে গেছি, পাই নাই। আমার শ্বশুর নাম মোহাম্মদ মাহবুব মিয়া। এই জায়গায় আসার আগে ওনারে রূপসী স্টেশনে একজন দেখছিল, তাছাড়া ওনারা বাসা থেকে একজন ডাক দিয়ে নিয়ে আসছে যে চল গাদির মিলে যাব। আসছি এখানে আমার ভাই বউ, আমার ভাইয়ের শালা, তারা 3 জন আসছিল। কেন আসছিল? তারা আসছিল লোকজনের সাথে কি হয়েছে এখানে দেখার জন্য। খবর পেয়ে ডেমরা, আদমজি পিজেড, কাঞ্চন ও ঢাকার সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। টায়ার এবং টায়ারের কাঁচামাল, রাবার, প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরির ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আমরা সর্বমোট 14 জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো, এবং এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা তদন্ত করে আগুন নেভানোর পরে বলতে পারবো। ভবনটির ভেতরে প্লাস্টিক, রাবার ও কেমিক্যাল সহ বিভিন্ন প্রকার দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগছে। ভেতরে আটকে পড়েছিলেন কতজন সঠিকভাবে তা কেউ বলতে পারছেন না। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। রাজধানীর সচিবালয় এলাকায় দাবি আদায়ের নামে আইনশৃঙ্খলার অবনতি চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় 375 জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সোবাহান ওলাপ এবং ৭১ টিভির সাবেক সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদকে আবারও 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এনামুল কবির রূপম জানাচ্ছেন। রোববার রাতে সচিবালয় ঘেরাও করে দাবি আদায়ের নামে কর্মকর্তা কর্মচারীদেরকে অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। হামলা চালিয়ে আহত করে অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীদের উদ্ধার করতে আসা শিক্ষার্থীদের। প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে 400রও বেশি আনসার সদস্যকে আটক করে পুলিশ। এদের মধ্যে 2 নারী সদস্য সহ 375 জন আনসার সদস্যকে রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানার 3 মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। রিমান্ড আবেদন না থাকায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আনসার বাহিনীর তো কোনো বিশৃঙ্খল বাহিনী না, তারা একটা শৃঙ্খল বাহিনী, এবং তারা তাদের যে ন্যায্য এবং যুক্তিসঙ্গত দাবি দাবা তাদের ব্যাপারে আন্দোলন করে আসছিল, এবং এই সচিবালয়ে দেখা গেছে অনেকেই তাদের দাবি দাবার ব্যাপারে এসে তাদের দাবি দাবা পূরণ করে নিয়েছে, কিন্তু আনসাররা সে অনুযায়ী শান্তিপূর্ণভাবে শৃঙ্খলভাবে, যেহেতু তারা শৃঙ্খল বাহিনী, তারা করেছিল। তাদের সমাবেশ ছিল প্রেস ক্লাবের সামনে, তো সেইখান থেকে তারা এই সমাবেশটাকে তারা সেক্রেটারিয়েটের সামনে নিবে কেন, এবং সেক্রেটারিয়েটের গেট তারা ভাঙবে কেন, ভিতরে ঢুকবে কেন, তাহলে কর্মচারীদেরকে এবং অন্যদেরকে তারা অবরুদ্ধ রাখবে কেন? তাই এতে প্রমাণিত হয় যে এটা পতিত স্বৈরাচারের একটা নীল নকশা ছিল, এবং আনসারের ড্রেস পরে তারা এই নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। গ্রেপ্তার অন্যদের কেন হাজির করা হলো না জানতে চান আদালত। বিজ্ঞ আদালতকে বলেছি যে 24 আওয়ার্স পার হয়ে গেছে, তাদেরকে কেন তারা এই বিজ্ঞ আদালতে তাদেরকে দাখিল করে নাই, এবং বিজ্ঞ আদালতে কেন তাদেরকে নেওয়া আসা হয় না। এখানে একটা রহস্য রয়েই যায়, কিন্তু আমরা বিজ্ঞ আদালতে সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। বিজ্ঞ আদালত বলছে যে সে বিষয়ে উনি পদক্ষেপ নেবেন। এবার আইনশৃঙ্খলা বাহিনীর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে আইনের আওতায় এলেন খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই। এছাড়াও বেআইনি সমাবেশ ঘটানো, হামলা করে আহত করা এবং হত্যা চেষ্টার মতো ফৌজদারি অপরাধের অভিযোগও তাদের বিরুদ্ধে। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে। আদাবর থানার হত্যা মামলায় রিমান্ডে চেয়ে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। একই মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আদালতে হাজির করে রিমান্ডে চাইলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনী সদর থেকে পানি কমলেও নতুন করে কিছু ইউনিয়নে পানি ঢুকছে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা কবলিত অন্যান্য জেলায় পানি কমলেও বানভাসীদের দুর্ভোগ চরমে। ডায়রিয়ার প্রকোপ ও সাপের উপদ্রব বেড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন জানাতুল বাকি আকেকা। চলতি বন্যার কবলে দেশের 11 জেলা। বিপদসীমার উপরে থাকা 13টি পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য 9টি পয়েন্টে নদ নদীর পানি কমায় বন্যার পানি কমছে।
ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। উপকূলীয় এলাকায় বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 1098টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 1,82,000 মানুষ। উজানির পানিতে ভেঙে গেছে মুসাফপুর ক্লোজার গেট। জেলায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। ডায়রিয়া আক্রান্ত 100-র বেশি মানুষ হাসপাতালে ভর্তি। 3 দিনে সাপে কেটেছে 63 জনকে। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া থেকে পানি নেমেছে। তবে সোনাগাজী ও দাগনভূঞার পরিস্থিতি অপরিবর্তিত। জেলার 8 লাখ মানুষ পানিবন্দী। 1.5 লাখ মানুষকে উদ্ধার করা হয়েছে। আমরা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে পুরা জেলার পানি সরবরাহ সঠিকভাবে যেন পানি সরবরাহ করতে পারি সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে 5 লাখের উপর ট্যাবলেট বিতরণ করেছি। গতকাল থেকে আমরা 2টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করেছি জনগণকে ইনস্ট্যান্ট বিশুদ্ধ পানি সাপ্লাই দেওয়ার জন্য। খাবার পানি সরবরাহ করাতে আমাদের অনেক উপকার হচ্ছে এবং আমরা বিশুদ্ধ পানি পান করতে পারতেছি। ফেনী ও নোয়াখালীতে বন্যার্তদের ত্রাণ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। লক্ষ্মীপুরে উজান থেকে আসা পানির চাপ ও টানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চাঁদপুরের শাহরাস্তিতে বন্যায় 10টি ইউনিয়নের 50,000 পরিবার পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে উঠেছে 400 পরিবার। চট্টগ্রামের ফটিকছড়ি এবং হাটহাজারী থেকে নামছে বন্যার পানি। ভেসে গেছে অধিকাংশ মাছের ঘের ও হাঁস মুরগির খামার। নষ্ট হয়ে গেছে রোপা আমন ক্ষেত এবং বিস্তীর্ণ জমির ফসল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের পূর্বাঞ্চল ও আশেপাশের উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। ফেনীর বন্যা কবলিত এলাকার বড় একটি অংশের পানি ফেনী নদীর ওপর মুহুরী সেচ প্রকল্পের স্লুইস গেট দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। তবে এই মুহূর্তে বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সামির হোসেন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ফেনী নদীর উপর নির্মিত মুহুরী সেচ প্রকল্পের যে স্লুইস গেটটি রয়েছে 40 ভেন্ট রেগুলেটরে, সেই স্লুইস গেটের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। ফেনীর যে বন্যার বড় একটি অংশের পানি কিন্তু এই স্লুইস গেটটি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। আমার সাথে রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফেনী। আমরা তার সাথে কথা বলবো এবং জানবো যে বন্যার পানি কতটুকু কমেছে এবং এখানকার সার্বিক অবস্থা। আচ্ছা, যে এখানে সার্বিক অবস্থা হচ্ছে আপনার যে পানি যেটা এটা বর্তমানে ফেনী রেগুলেটর দিয়ে বিপদসীমা 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর হচ্ছে আপনার বিভিন্ন উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে এখনও বন্যা পরিস্থিতি বিরাজ করছে। আপনার বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের মাঝখানে এখনও পানি প্রবাহিত হচ্ছে আর কি। তো এটা উজানে যদি ভারী বৃষ্টিপাত না হয় আর এখানে যদি বৃষ্টিপাত কম হয় তাহলে বন্যা পরিস্থিতি আর উন্নতি হবে সপ্তাহখানেকের ভিতরে আশা করা যাচ্ছে। মুসাপুরে যে স্লুইস গেটটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে, এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? এই ব্যাপারে আমিও আপনার মতো তথ্য পেয়েছি যে ওটা ভেঙে গিয়েছে প্রচণ্ড পানির চাপে। আসলে দেখেন পানি তো আসলে এতে কি কোনো ওই এলাকাগুলোতে কোনো সমস্যা হবে কিনা? না, পানি ডিসচার্জে কোনো সমস্যা হবে না, হয়তো জোয়ারের সময় হয়তো একটু প্রবলেম হতে পারে, তবে পানি আপাতত যেহেতু বন্যার পানি নামাতে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পেলেন যে পানি কিন্তু এখন এই জায়গাটিতে বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নির্বাহী প্রকৌশলী যিনি আছেন তিনি প্রত্যাশা করছেন যদি ভারী বৃষ্টিপাত না হয় এবং নতুন করে যদি কোনো ঢল এদিকে না আসে তাহলে কিন্তু পানি অতি শীঘ্রই কমে যাবে বলে তিনি জানিয়েছেন। বন্যার্তদের সহায়তায় 5ম দিনের মতো টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নগদ অর্থ ও ত্রাণ গ্রহণ কর্মসূচি চলছে। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, ছাত্র, কর্মজীবী সহ সব স্তরের মানুষ এই গণত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছে। ত্রাণ সংগ্রহের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ত্রাণপণ্য প্যাকেটজাত করতে দিচ্ছে স্বেচ্ছাশ্রম। লালা নওশিন জানাচ্ছেন। পাপাকে বলি যে পাপা তুমি যে আমাকে টিফিনের টাকা দাও, সেই টিফিনের টাকা আমাকে আজকে আনলি দিয়ে দিও, কারণ আমি আমার ভাই বোনদেরকে সাহায্য করব। ক্লাস 1-এর নিহা শনিবার টিএসসিতে এসে নিজের জমানো টাকা দিয়ে গেছে বন্যার্তদের সহায়তায়। সোমবার আসে নিজের প্রিয় খেলনাগুলো নিয়ে। বন্যা কবলিত এলাকার শিশুদের জন্য নিহার মন কাঁদে।
তার মতো আরও অনেক শিশু নিজের শখের জিনিস কেনার জন্য জমানো অর্থ ব্যাংক নিয়ে টিএসসির এই গণত্রাণ কর্মসূচিতে হাজির হয়। ছোট ভাই বোন মারা যাচ্ছে, মুরব্বী মহিলা মারা যাচ্ছে, এই জন্য সাহায্য করতে আসছে। ব্যাংকে জমানো টাকা ছিল, ওগুলি দিয়ে দিছে। মানুষকে হেল্প করার পরে আমার এত ভালো লাগে। বন্যাদের জন্য আমার সাইকেল জমানোর টাকা দিয়েছে। পিকআপ, লরি ও রিকশা ভ্যানে করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসছে বন্যার্তদের জন্য খাবার আর অর্থ সহায়তা। ত্রাণপণ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় অবিরাম কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। পাশের রুমে একটা টিম গঠন করা আছে, তারা প্রত্যেকটা জিনিসকে একটা বস্তার মধ্যে একটা সেটআপে তৈরি করা হচ্ছে। প্রথম দিন আমার বন্ধুদের সাথে আসতাম, পরদিন এসে নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে। কিছুটা যদি হোক আমাদের দ্বারা তারা উপকৃত হয়, সেটা ভেবে ভালো লাগবে। যেহেতু আমি ওখানে যেতে পারছি না, তাই এখানে চলে আসলাম, যেভাবে আমি করতে পারি। এরই মধ্যে 50টি ট্রাকে 50,000-এর বেশি প্যাকেট খাবার দুর্গত এলাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সমন্বয়করা। যে কাপড়গুলো আছে সেগুলো পাঠানোর ব্যবস্থা করছি। পাশাপাশি আপনারা যারা কাপড় নিয়ে কাজ করেন তারাও একটু আমাদেরকে হেল্প করেন। টিএসসি ছাড়াও ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ত্রাণপণ্য প্যাকেটজাত করার কর্মসূচি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ রচিত হয়েছে, সেই বাংলাদেশকে সংস্কারের জন্য ছাত্র সমাজ যখন কাজ করছিল, তখনই আসে বন্যা। সেই বন্যা থেকে মোকাবেলার জন্য কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে দেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই এক হয়েছে টিএসসি প্রাঙ্গণে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জেলা প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দুপুরে চ্যানেল আইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, ফেনী, কুমিল্লা সহ বন্যা কবলিত জেলাগুলোর মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের ত্রাণ কার্যক্রম চলবে। প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানোর সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। জনসাধারণকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই সমন্বয়ক। বর্তমানে আমরা জেলা প্রশাসকের সঙ্গে একটা সমন্বয় করছি। আমাদের প্রত্যেকটি ত্রাণের গাড়ি ওই এলাকার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পৌঁছচ্ছে। কয়েকজন আমাদের প্রতিনিধি, খুবই 2-3 জন আমাদের প্রতিনিধি থাকবেন এবং ওখানে লোকাল ভলেন্টিয়ার টিম যারা তারা থাকছে। তো আমাদের ত্রাণের গাড়িগুলো যখন জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়, সেখানে সেনাবাহিনী এবং স্থানীয় ভলেন্টিয়ার টিমের সহযোগিতায় সেটা সমন্বয় করে বিতরণ করা হয়। কুমিল্লার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সোমবার সকালে বন্যা দুর্গত বুড়িচং উপজেলার বন্যা পরিস্থিতি ও ত্রাণ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি। সে সময় বন্যা পরবর্তী সময়ের জন্য সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে উপদেষ্টা আরও বলেন, দুর্গত এলাকায় ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনী যেমন কাজ করবে, তেমনি সাধারণ মানুষকেও সমন্বিতভাবে তা প্রতিহত করতে হবে। যেহেতু আমাদের কিন্তু প্রচুর ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের যে এখন হলো আমনের সিজন ছিল মনে হয়, এটা আমন ধান যেটা বোনা হয়েছে, এই চারাগুলি কিন্তু সব নষ্ট হয়ে গেছে। এদের হয়তো আমাদের নতুন বীজ দিতে হতে পারে এবং আমরা অন্যান্য জায়গায় অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে গেছি। যেহেতু এখানে তো বীজতলা করা সম্ভব হচ্ছে না, যে জায়গায় উঁচু জায়গা আছে ওই জায়গায় অলরেডি বীজতলা করা শুরু হয়ে গেছে। শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রতিনিধি দল। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত যমুনায় গিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন। সে সময় ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ একটি বৃহৎ পরিবার, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। অন্তর্বর্তী সরকার এমন এক বাংলাদেশ গড়তে চায় যেখানে সবাই ভয় ছাড়া নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন। নিজ নিজ জায়গা থেকে সবাইকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানিয়ে তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে উল্লেখ করেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণকে স্বাগত জানিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিএনপি। স্বৈরাচারী সরকারের সময় বিএনপির বিরুদ্ধে দায়ের করা 1,45,000 মিথ্যা ও গায়েবী মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছেন দলের মহাসচিব। জাকি আক্তার জানাচ্ছেন।
মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে জাতীয় পার্টির স্মরণ সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনীর আন্দোলন দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন তিনি। যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। এখন সুযোগ এসেছে, সময় দিন নতুন সরকারকে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে। কিন্তু এইভাবে ঘেরাও করে, সচিবালয়ে ঘেরাও করে, বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। যৌক্তিক সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। আমাদের একজন মানুষও নাই, বিএনপি বলেন, জামাত বলেন, এই আমরা এখানে যারা বসে আছি, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। আমাদের আশা যে মামলাগুলো এই সব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে। নির্বাচন হতেই হবে, কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারে এবং এই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে, তাহলে সেটা আমরা কখনোই জনগণ মেনে নেবে না। ছাত্র জনতা আন্দোলনে হতাহত পরিবারের সাথে মতবিনিময় ও তাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বিকেলে বাড্ডায় মতবিনিময়ে ছিলেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক MA কাইয়ুম ও মোর্তাজুল করিম বাদরু। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কত দ্রুত রাষ্ট্র ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে যেতে পারে এ বিষয়ে বিএনপির মতামত জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা ক্যাথরিন কুক। বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার। প্রায় পৌনে 1 ঘন্টার বৈঠকে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন, ব্যবসা বাণিজ্য সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান আমির খসরু। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারের কাছে যাওয়া এবং একটা জবাবদিহি সরকার বাংলাদেশে আসার ব্যাপারে তারা জানতে চেয়েছে এটা কত তাড়াতাড়ি করা সম্ভব এই বিষয়ে তারা জানতে চেয়েছিল। বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে, ইউকেতে তো একটা বড় অংশ আপনারা জানেন, অনেকের নামও আসছে এই ব্যাপারে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে। 3বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 মেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালের নাম লেখায় বাংলাদেশের যুবারা। আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। ক্রিকেটে পাকিস্তানের সাথে প্রথম টেস্ট জয়ের পরদিন নেপাল থেকে বাংলাদেশের জন্য এলো আরও একটি সুখবর। নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর আমন্ত্রণ আরও একবার। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে এবি পার্টি। বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। এ সময় এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাক্তার অবসরপ্রাপ্ত মেজর আব্দুল ওহাব মিনার এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। একটা বিরাট স্বপ্ন এই সরকারের কাছে আছে এবং এটা যদি আমরা ফেল করি তাহলে এই দেশ জাতি অনেক ভয়ানক অন্ধকারের মধ্যে ডুবে যাবে। সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে আপনারা দ্রুত সরকারের একটা গোছালো একটা নিয়ন্ত্রণ আপনারা নিয়ে আসেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের প্রদর্শিত হচ্ছে নাটক সে সময় তুমি আমি। দূরত্বের কারণে ভেঙে যাওয়া প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্না। অভিনয় করেছেন তাহসান খান ও বিদ্যা সিনহা মিম। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় ছবিতে শুরু আগামীর শপথ শিরোনামে দেয়াল অঙ্কন কর্মসূচি পালন করেছে শিশু কিশোর যুব সংগঠন মিডিয়া মিউজিয়াম ইউথ ক্লাব। রাজধানীর নিউ মার্কেট সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দেয়াল চিত্রের মাধ্যমে দেশের পুরনো পদ্ধতিগুলোর পরিবর্তনের দাবি তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেয়াল চিত্রের মাধ্যমে দারিদ্র্যমুক্ত স্বাবলম্বী এক বাংলাদেশ বিনির্মাণে আগামীর প্রত্যাশা তুলে ধরেন তারা। এবারে কৃষি সংবাদ। বন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে সেচ প্রকল্প এলাকা প্লাবিত হয়ে মাছ নেমেছে ডাকাতিয়া নদীতে। এসব মাছ নদী থেকে ধরছে জেলে সহ সাধারণ মানুষ। দুদিন ধরে জাল ও ট্যাঁটা দিয়ে চলছে দেশীয় প্রজাতির মাছ ধরার এই উৎসব। ধরা পড়া এসব মাছ কম মূল্যে বিক্রিও করা হচ্ছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে স্বাভাবিকের চেয়ে সাগরের পানির উচ্চতা বেড়েছে। উচ্চ জোয়ারে ভাঙনের কবলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এতে হুমকিতে দেশের বড় পর্যটন শিল্প। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও তা কাজে আসছে না। জাতীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ পরিবেশবিদদের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম 80 সেন্ট বা 1.03% কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে $76.86। অন্যদিকে মার্কিন আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের WTI দাম 87 সেন্ট বা 1.17% কমেছে। ব্যারেল প্রতি মূল্য নেমেছে $73.50। বিশেষজ্ঞরা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল মতামত দিয়েছে। এতে ভূ রাজনৈতিক উত্তেজনা কমবে ধারণা করে বিনিয়োগকারীরা জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে। এছাড়া জ্বালানি তেলের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের অর্থনৈতিক দুর্বলতার তথ্য জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 39 জনে দাঁড়িয়েছে। পুলিশ স্টেশন, রেলপথ ও গাড়িতে আলাদা আলাদা হামলায় এসব প্রাণহানি ঘটে। মহাসড়ক অবরোধ করে কয়েকটি বাস, ট্রাক ও গাড়ি থেকে যাত্রী নামিয়ে পরিচয় যাচাইয়ের পর 23 জনকে গুলি করে হত্যা করা হয়। মুসাখাইল জেলায় রোববার রাতভর এসব হত্যাকাণ্ড চালানো হয়েছে। নিহত বাস যাত্রীর সবাই পাঞ্জাবের বাসিন্দা। পরিচয়পত্র যাচাই করে তাদের পরিচয় নিশ্চিত করে বিচ্ছিন্নতাবাদীরা ঘটনাস্থল থেকে পালানোর আগে অন্তত 10টি যানবাহন পুড়িয়ে দেয় হামলাকারীরা। এসব হামলায় দায় স্বীকার করেছে দ্য বেলুচ লিবারেশন আর্মি BLA। হামলার পর 12 সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের পুলিশ। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ফেনীর পরশুরাম, দাঙ্গনভূঞা, কুমিল্লার 14 গ্রাম, বুড়িচং, নোয়াখালীর বেগমগঞ্জ এবং চট্টগ্রামের ফটিকছড়ি সহ বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। বিভিন্ন আশ্রয় কেন্দ্রের পাশাপাশি অনেক দুর্গম এলাকার পানির স্রোত ডিঙিয়ে প্রান্তিক মানুষের কাছে গিয়ে ত্রাণ সহযোগিতা পৌঁছে দিয়েছেন তারা। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের
নির্বাহী মহাসচিব মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সংগঠনের ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পর্কে জানান, পানিবন্দী মানুষের জন্য চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আলু সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও বিতরণ করা হচ্ছে। বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ সহযোগিতা করেছে এশিয়াটিক 360 ও তার সহকর্মীরা। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই, মানুষ বাঁচাই এই আহ্বান নিয়ে বন্যার্তদের খাদ্য, পানি, চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে প্রতিষ্ঠানের এবং সদস্যদের একদিনের বেতন ও গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দেয়া অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পৌঁছে দেওয়া হয়েছে। এবারে খেলার খবর।